মামা? তুমি বাসায় যাওনি এখনো? বলছি দেখো পাপা উঠে গেছে ফোন থেকে। যাই আমার মিস্টার পোস্টকার্ডকে রেখে কোথায় যাব বলো? এই যে অপেক্ষা করতেছিলাম। বাবা, দাদু ভাইকে আমাকে দাও, আচ্ছা বাইরে থেকে ঘুরে নিয়ে ও আসি। কান্না করতেছে মানে ঘুমাবে। বসো। ঘুমাবে। ঘুম ভালো হয়েছে? হয়েছে মোটামুটি। তুমি তো একদমই রেস্ট পাচ্ছ না। কোনো অসুবিধা নেই। ষড়যন্ত্র রুখে দিয়েছে দাঁড়াও। বাংলাদেশ কোস্টগার্ড। শ্বাসরুদ্ধকর কয়েকটি ঘন্টা পার হওয়ার পরে বাংলাদেশ কোস্টগার্ডের এক দুঃসাহসী অভিযানে আটক হয়েছে সব দুষ্কৃতিকারী। ঘটনায় আহত কোস্টগার্ডের একজন সদস্য এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তুমি তো কখনো কোনো কিছু আমাকে শেয়ার করো না, এখন বলতে হবে কি কি হয়েছে। সে তো অনেক বড় গল্প। অনেক বড় গল্প শুনবার মতো অনেক সময় আছে আমার। ঘটনা শুরু হয়েছিল প্রায় 2 মাস আগে। আমরা নিয়মিত পেট্রোল করছিলাম বিসিজিএস কামরুজ্জামানে করে। বরাবরের মতোই জেলেরা আমাদের দেখে নিরাপদ ফিল করছিল। এরপর যখন আমরা গভীর সমুদ্রের দিকে এগোচ্ছিলাম, ঠিক তখনই Breeze, starboard lookout. Bridge, One suspected country boat green 30, sir. estimating. Captain, this is blind. Go ahead. One suspected vessel on bearing green 30, moving towards IMBL, will cross IMBL in 20 minutes, sir. Any other info? Vessel speed 14 knot. Time of CPA 10 minutes, sir. Prepare boarding party. Will carry out boarding operation immediately. Aye, sir. Golf Oscar, X Oscar. Prepare boarding team immediately. Get ready to intercept a suspected fishing vessel heading towards IMDL. I can't even come out. Coast Guard. আয় সবাই বসো। চেক দ্য সারাউন্ডিংস। জি স্যার। ওই দেখি, এটা খুলো। মাঝি কি এখানে? আমি স্যার। আপনি কত স্পিডে যাচ্ছিলেন ধারণা আছে? আরেকটু হলে তো দেশের সীমানা পার হয়ে যেতেন আপনি। তখন যদি অ্যারেস্ট হতেন কি অবস্থা হইতো? কোথায় যাচ্ছিলেন বলেন? মাসলে যেতে স্যার। অন্য কোনো উদ্দেশ্য নাই তো? না স্যার। মাছ তো ভালোই ধরছো স্যার। ওরা বলছে মাছ ধরার জন্য যাচ্ছে। কিন্তু স্যার, স্টোরেজে তো মাছ রাখার জায়গাই নেই। স্টোরেজে মাছ রাখার জায়গা নাই? না স্যার। ওকে, চেক দ্য ফিশ কম্পার্টমেন্ট। আয় হলো। আয়, পুরোটা খোলো। সরাও, মাছ সরাও। স্যার এটা মাছ আছে স্যার। বরফগুলো সরাও, মাছগুলো সরাও। আর পলিথিনটা সরাও, আর পলিথিনটা সরাও। পসিবল হিউম্যান ট্রাফিকিং স্যার। এই অস্ত্রটা নাও। এই হ্যান্ডস আপ। এই পেছনের দিকটাও চেক করো। Charlie Oscar, this is Bravo Oscar. 1 firing arm and 5 illegal immigrants rescued, sir. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আইএমবিএল এর কাছে আমাদের শিপ থেকে একটা বোর্ডিং টিম একটা কান্ট্রি বোটকে চেজ করে কিছু মানুষকে উদ্ধার করেছে। সেই মানুষগুলো বিদেশে পাচার হচ্ছিল। ওই মানব পাচারকারীদের মধ্যে একজনের কাছ থেকে একটা অস্ত্র উদ্ধার করা হয়েছে। ইটস এ G3 স্যার। এই অস্ত্রের ব্যাচ চেক করে এর রুট বের করো। স্যার অলরেডি শুরু করে দিয়েছি স্যার। গুড। বোর্ডিং অপারেশনে উদ্ধার হওয়া মানুষগুলো এখন কোথায়? কি নাম তোমার? মিরাজ, মিরাজ। বিটামাটি বেচা ঋণ কইরা আব্বা টাকা দিছে আমারে। সেই টাকা দিছি দালালের হাতে। বিদেশ গিয়া টাকা ফেরত দেওয়ার কথা আমার, কিন্তু আপনারা আমার সব শেষ করে দিলেন। আচ্ছা মিরাজ, হ্যাঁ, তুমি যদি না থাকো
তোমার বাবা কি নিয়ে বাঁচবে? মানে তোমার কি মনে হয় এই দালালগুলো তোমাকে বিদেশ নিয়ে যেত? এভাবে যাওয়া যায়? তোমার মতো কত যুবককে আমরা উদ্ধার করি জানো? এই দালালগুলা ভুল বুঝে সব টাকা পয়সা নিয়ে নেয়, তারপরে হয় সমুদ্রে ফেলে দেয়, না হয় ভয়ঙ্কর কোনো জায়গায় রেখে আসে, ক্ষেত্র বিশেষে মেরেও ফেলে। তুমি যে বেঁচে গেছো এটা কি বুঝতে পারছো? কিন্তু স্যার আমি এখন কি করবো? আরে দেশেই থাকবে, দেশে করার অনেক কিছু আছে। আর যদি বিদেশে যেতেই হয় তাহলে বৈধভাবে যাবে, এতে করে তুমিও বেঁচে থাকবে আর দেশের নামটাও নষ্ট হবে না। ইয়াং ম্যান, নিজের জীবনটাকে এভাবে নষ্ট করো না। স্যার, গত বছর গ্রেপ্তার হওয়া বাচ্চু ডাকাতের কেসটা আমরা আবারও রিভিউ করেছি। গত 28 নভেম্বর বিসিজিএস কামরুজ্জামান আইএমবিএল এলাকায় যে বোর্ডিং অপারেশনটি পরিচালনা করেছিল সেখান থেকে প্রাপ্ত অস্ত্র এবং বাচ্চু ডাকাতের থেকে প্রাপ্ত অস্ত্র একই ব্যাচের। এর পেছনে আছে বড় কেউ। এ ব্যাপারে আপনাদের সঙ্গে বিস্তারিত কথা বলবেন লেফটেন্যান্ট কমান্ডার আসিফ। থ্যাংক ইউ স্যার। যেসব ক্রাইম প্যাটার্ন আমরা দেখছি, প্যাটার্নটা মিলে যাচ্ছে আমাদের টপ লিস্টে থাকা একজন সন্ত্রাসীর সাথে। লোকটা প্রায়ই দেশের বাইরে যায়। বাচ্চু ডাকাতের ফেইলিয়রের পরে কিছুদিন হলো দেশে অ্যাক্টিভ হয়েছে। স্যার, লোকটার নাম জামশেদ, নিজেকে সে জিমি বলে পরিচয় দেয়। Where is he now? হ্যালো, জিমি বলছি। স্বাধীন, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম স্যার। ব্যস্ত হয়েও না, বসো বসো, রিল্যাক্স। সালাম আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম ভাইয়া, বসেন। স্যার, আপনি কষ্ট করে আবার আসতে গেলেন কেন? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। থ্যাংক ইউ স্যার। ভাবি এখানে? তুমি ফ্যামিলি নিয়ে এসেছো? জি স্যার, ফ্যামিলি শিফট করেছি। ভেরি গুড। আমরা যেরকম দেশের জন্য নিবেদিত প্রাণ, তেমনিভাবে পরিবারকে সময় দেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জি স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা স্বাধীন, ভালো আছো? আগের চেয়ে বেটার। বাহ, তোমার রিপোর্টগুলো তো সব ভালো এসছে। আমরা আগামীকালকে তোমাকে ছেড়ে দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। প্লিজ ভাবি বসেন। ভালো সংবাদ। তারপর কি নিয়ে কথা বলছিলে? ওই যে আমাদের অপারেশনের গল্পগুলো বলছিলাম। তুমি তো এই অপারেশনের একদম শুরু থেকেই ছিলে। জি স্যার, পুরো ঘটনাটাই বলছিলাম। আইএমবিএল এর মানব পাচার সহ অন্যান্য ঘটনাগুলো কিভাবে ঘটেছিল। ওকে এখন বলছিলাম আমাদের ভোলার মাদক পাচারের গল্পটা। সেদিন আমরা ছিলাম ভোলার একটা স্কুলের ইউথ ফেস্টিভ্যালে। আমাদের সুন্দরবন শুধু সুন্দরই নয়, বাংলাদেশের অর্থনীতিতে সুন্দরবনের অবদান প্রায় কয়েক হাজার কোটি টাকা। ভাইয়া, আপনারা কি সুন্দরবনে ডাকাত ধরেন না? উপকূল ও নদী তীরবর্তী মানুষের নিরাপত্তার জন্য আমাদের যা কিছু করা লাগে তার সব কিছু করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। এই যে আমাদের ইয়াং সেইলর বিজয়কে দেখছো, কিছুদিন আগেই একটা দুর্ধর্ষ ডাকাত দলকে ধরার অভিযানেও অংশ নিয়েছিল। তোমরা ওর মুখ থেকে গল্পটা শোনো। তখন আমি মোংলায়। সুন্দরবনে কিন্তু কোস্টগার্ড রেগুলার টহল কার্যক্রম চালায়, যাতে কোনো অঘটন ঘটলে সাথে সাথে আমরা অ্যাকশনে যেতে পারি। তো সেদিনও আমি এরকম রেগুলার একটা পেট্রোলিংয়ে ছিলাম। জেলেরা জেলেদের মতো মাছ ধরছিল। তখন হঠাৎ জেলেদের নৌকার পাশে একটা ডাকাতের নৌকা এসে এই জেলেদেরকে ধরে নিয়ে গিয়ে হয়তো ডাকাতরা মুক্তিপণ দাবি করত। এই যে আমরা রেগুলার টহল দিই, এই কারণেই কিন্তু সুন্দরবনে ডাকাতের সংখ্যা এখন প্রায় শূন্যের কাছাকাছি। সুন্দরবনের পাশাপাশি চট্টগ্রাম বন্দর সহ বহির্নোঙর অঞ্চলের নিরাপত্তার দায়িত্বেও কোস্টগার্ড নিয়োজিত থাকে। চট্টগ্রাম বন্দরে কোস্টগার্ডের এই নিয়মিত টহলের কারণে বাংলাদেশ প্রায় 5,500 কোটি টাকার অর্থনৈতিক নিরাপত্তা পায়।
এই কারণে আমরা আন্তর্জাতিক মহলে অনেক সুনাম কুড়িয়েছি। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ সাম্প্রতিক সময়ে কয়েকটি জাহাজে ঘটে যাওয়া কিছু অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের ভূমিকা। এলপিজি সোফিয়া, বাংলার সৌরভ ও বাংলার জ্যোতি জাহাজের আগুন নেভানোতে আমরাই ফার্স্ট রেসপন্ডার হিসেবে এগিয়ে যাই। আর এই সাহসিকতার জন্য বাংলাদেশ কোস্টগার্ড আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। আইএমও থেকে আমাদের সেই জাহাজের সকল ক্রুদেরকে দেওয়া হয়েছে লেটার অফ কমেন্ডেশন। তোমরা জেনে খুশি হবে যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একমাত্র সংস্থা কোস্টগার্ড যারা এই ধরনের কোনো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। চার্লি ট্যাঙ্গো, দিস ইজ চার্লি ট্যাঙ্গো 1, সেন্ড ওভার। রিটার্ন টু বেস ইমিডিয়েটলি। রজার স্যার। ETA of target location 2 hours. স্বাধীন স্যার। প্রিপেয়ার ইউর টিম। স্যার। আমাদেরকে এখনই অপারেশনের জন্য বের হতে হবে। আয় আয় স্যার। সাগরে লাগে না কাটা তবু ঢেউ সাবধান, চোখ খোলা রাখি কারণ খেলাটা ভয়ঙ্কর। প্যান বর্ডার পার, মাথার ভেতর ম্যাপ নাই, উইরা যাইব। সালাম আলাইকুম বস। সব রেডি হয়ে যাবো সময় মতো। জি বস, 10 লাখ পিসি রেডি আছে, জায়গা মতো চলে যাবো বস। কোনো কোস্টগার্ডের বালাই নেই বস, আইলে পর একদম জাজরা করে দেবো না। উইরা যাইব খুললি, ভাঙা ভাগবো তবু চললি, সাগরে লাগে না কাটা তার। এক হাতে চান্স আরেক হাতে ঝুঁকি, দুইটাই স্লিপ করলে গল্পটা ফুকি। আজ কিরে এমন স্লো মোশনে কাম করে লইব? লাইফ বলে রেডি, তাড়াতাড়ি কাজ কর। Coast Guard, hands up! Take cover. বস কিছু হয়েছে বস? ধরা খাইছে, সঞ্জুটাও ধরা খাইছে, আর আমার জায়গায় কিছু হয়েছে বস। জিমি, এবার তোমার চালান, তোমাকেই উদ্ধার করতে হবে।
আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আপনাদের দোয়ায়। জি স্যার। কি বলছেন স্যার, আমি তো কল্পনাই করি নাই। জি স্যার, একজন সাংবাদিক আসবেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য, আমি অবগত আছি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। কি হয়েছে? হ্যাঁ কি? তোমার মিস্টার কোস্টগার্ড পিসিজিএম পাবে। তুমি না এর আগে একটা পুরস্কার পাইছিলা? আরে ওটা ছিল ডিজি স্যারের প্রশংসাপত্র, এবার পাবো পিসিজিএম পদক। একটু বুঝা বলো না। কোস্টগার্ড থেকে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অসামান্য কাজের স্বীকৃতি স্বরূপ এই পদক দেয়া হয়। এটাকে বলে প্রেসিডেন্ট কোস্টগার্ড মেডেল। বাবা রে বাবা, আমার মিস্টার কোস্টগার্ড তো এখন বিশাল ব্যাপার। তুমি কি জানো এই পদক একজন নাবিকের জীবনের কত বড় অর্জন? আলহামদুলিল্লাহ। এই সাগরের জল বাস্রোত প্রতিকূল, এই হাসি কান্নায় আমার উপকূল, মানুষের কাছে শপথ নতুন ভোরানা, এই উপকূলে থাকবে না অপশক্তি কোনো, উপকূলে জাগবে শুধু আশা যেন, এই উপকূলে থাকবে না অপশক্তি কোনো, উপকূলে জাগবে শুধু আশা যেন, আশা যেন। কান পেতে শুনি উপকূলের ভাবনা, চোখ মেলে দেখি অপার সম্ভাবনা, সাহসের শক্তিতে জীবনের গান বলি, এই উপকূলে থাকবে না অপশক্তি কোনো। মিস্টার স্বাধীন, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি শিলা ইয়াসমিন। আজকে আপনার অভিজ্ঞতা শোনার জন্য এসেছি। আপনি জীবনের ঝুঁকি উপেক্ষা করে অপারেশনে অবদান রেখেছেন। দেশের মানুষের কাছে আপনার এই আত্মত্যাগ কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। না না, আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি। আপনি যাই বলেন না কেন, আপনি কিন্তু ন্যাশনাল হিরো। আমি শুধু একা হিরো না, আমাদের কোস্টগার্ডের প্রতিটি সদস্যই হিরো। আমাদের কোস্টগার্ডের সদস্যরা তাদের সর্বোচ্চটা দিয়েই মানুষের পাশে থাকে। আর আমাদের ট্রেনিং এত কঠিন হয় যে কোনো সংকটে আমরা উপকূল ও নদী তীরবর্তী মানুষের পাশে থাকতে সক্ষম হই। এই যেমন ধরেন মাছ রক্ষা করার জন্য সরকার যখন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে, তখন কোস্টগার্ডের সদস্যরা সেটা ডেডিকেটেডলি তদারকি করে। তখন এই জেলেদেরকে আমরা ত্রাণ দিয়ে সহযোগিতা করি, আবার অস্থায়ী ক্যাম্প করে স্বাস্থ্যসেবাও দেই। আবার ধরেন আমাদের মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর কারেন্ট জালের ব্যবহারও বন্ধ করে দেই। এমনকি কারখানায় অভিযান চালিয়ে গোড়া থেকে ধ্বংস করে ফেলেছি। বলেন কি, আপনারা কারেন্ট জালের কারখানাতে অভিযান চালান? কারেন্ট জালের অপারেশনগুলো কিন্তু এতটা সহজ হয় না। প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে ওঠে এই ধরনের ফ্যাক্টরিগুলো। কিন্তু যত কঠিনই হোক না কেন, অবৈধ জাল থাকলে আমরা অভিযান চালাবো। আমাদের কাছে পারমিশন আছে, উত্তেজিত হবেন না প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, আমাদের কাছে সলিড ইনফরমেশন আছে যে এখানে কারেন্ট জাল তৈরি হচ্ছে। জি ম্যাডাম, মুভ ফরওয়ার্ড। আমাদেরকে যেতে দিন। আপনারা সরে যান, তাহলে আমরা হটলাইনে যেতে বাধ্য হব। Search everything. ভোলাসহ সারা দেশে কারেন্ট জালের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করছি আমরা। শুধু জেলেদের কাছ থেকে কারেন্ট জাল আটক করে এর নির্মূল সম্ভব না।
এ কারণে ক্ষতিকর জালের একদম উৎস বন্ধ করতে অভিযান চালাই আমরা। আপনাদের এই কন্ট্রিবিউশনের জন্য তো বাংলাদেশ সরকার থেকে আপনারা স্বীকৃতিও পেয়েছেন। জাতীয় মৎস্য পদক পেয়েছে বাংলাদেশ কোস্টগার্ড, রাইট? জি, আমরা মৎস্যের উপপদক পেয়েছি। উপকূলে জনগণকে আর কি কিভাবে সহযোগিতা করেন আপনারা? অনেকভাবেই, যেমন ঝড়, বন্যা, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা তাদের পাশে থাকি। কয়েকদিন আগে আমি যেটা দেখলাম যে চাঁদপুরের একটা লঞ্চ থেকে একটা বাচ্চাকে আপনারা রেস্কিউ করেছেন, অনেক অসুস্থ ছিল বাচ্চাটা। হ্যাঁ, আমার পরিচিত এক সেইলর সেই রেস্কিউ অভিযানে গিয়েছিল, ওর কাছ থেকেই ঘটনার ডিটেলটা শুনেছিলাম। মানুষ তো নিঃশ্বাস নিতে পারতেছে না, কি কন? অক্সিজেনও তো বন্ধ। হ্যাঁ, ঢাকায় যেতে আর কত দেরি? দেরি আছে। আমার বাসাটারে বাসান বাবা, ও বাবা। হ্যালো নমস্কার। স্যার আমার বাচ্চাটারে বাঁচান স্যার। আল্লাহ ভরসা, আপনি চিন্তা করেন না। এসবের বাইরেও দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে আপনাদের অবদান নিয়ে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনেছি। আপনারা নাকি এবছর আপনাদের বরাদ্দকৃত বাজেটের প্রায় 15 গুণ আর্থিক মূল্যমানের অবৈধ সামগ্রী আটক করেছেন। মাত্র 4000 সদস্য নিয়ে আপনারা কিভাবে এতগুলো দায়িত্ব পালন করেন? এটা অবশ্য একদিক দিয়ে সঠিক। প্রয়োজনের তুলনায় আমাদের বাহিনীর সদস্য সংখ্যা অনেক কম। নাবিকদের জন্য বছরে 2 মাস ছুটির বরাদ্দ থাকে, কিন্তু আমাদের কোস্টগার্ডের সদস্য সংখ্যা এতই কম যে নাবিকরা তাদের দায়িত্ব পালন করার পরে আর ছুটির কথা বলার সুযোগই পায় না। বাহিনীর সদস্য হিসেবে দেশ মানুষের কল্যাণে কাজ করে যে তৃপ্তি পায়, তখন আর এই ছুটি ছাটার আক্ষেপ থাকে না। কথা বলে খুব ভালো লাগলো মিস্টার স্বাধীন। আজকে তাহলে আমি উঠি। শিওর। ভালো থাকবেন। ওই যে মাম্মা চলে আসছে। শোনা মা, মনিটা কান্না করে না বাবা। এই যে তোমার হাতটা দাও, দেখো পছন্দ হয়েছে? এ তো বেশ দামি ঘড়ি। আমি কি এখন আগের মতো আছি? আমি স্বাবলম্বী হয়েছি না? এখন যদি আমার হিরোকে একটা ভালো কিছু না দিতে পারি তাহলে কবে দিব? আমি সত্যি সারপ্রাইজড। কেমনে কি বলো তো? ওই যে ডিজি ম্যাডাম আসলো না, CGFW এর প্রেসিডেন্ট ম্যাডাম, উনি কিছু কথা বলছিলেন। আমরা চাই প্রতিটি নারী হয়ে উঠবে আত্মনির্ভর ও আত্মমর্যাদায় বলিয়ান। আর এই আত্মনির্ভরতা অর্জনের জন্য সবার আগে চাই নিজেদের দক্ষ করে গড়ে তোলা। আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকের মধ্যে রয়েছে সীমাহীন সৃজনশীলতা ও মেধা। সেই সুপ্ত মেধাকে কাজে লাগিয়ে আমরা হয়ে উঠতে পারি স্বাবলম্বী। এতে করে শুধুমাত্র আর্থিক সচ্ছলতা আসবে তাই নয়, তৈরি হবে আমাদের স্বতন্ত্র পরিচয়। আর নারীরা সমাজে নিজেদের অবস্থান দৃঢ় করার মাধ্যমেই তৈরি হবে পারিবারিক ও সামাজিক ভারসাম্য। কথাগুলা আমার এখনো কানে বাজে। আমার মনে হলো কি আসলেই তো আমরা ঘরে বসে আছি কেন, আমারও তো কিছু করা উচিত। তারপর আমি রেজিন ট্রেনিং শুরু করলাম। ম্যাডাম CGFW এর দায়িত্ব নেওয়ার পর থেকে নতুন কি কি কাজ করছে তুমি জানো? শুধু আমি না, অন্যান্য অনেক ভাবিরাও কিন্তু স্বাবলম্বী হয়েছে। ট্রেনিং নেওয়ার পর প্রোডাক্টগুলো মোহনাতে বিক্রি করে লাভবানও হয়েছি। তারপরে তো তোমার জন্য ঘড়িটা কিনতে পারছি। দিশা, আমি তোমাকে নিয়ে সত্যি গর্ববোধ করছি। হয়েছে হয়েছে, এইসব আর বলা লাগবে না। তুমি বলো, তোমার ঘটনা বলো। তারপর জিমিকে কেমনে পাইলা? আসলে জিমি তখন অনেক ডেসপারেট হয়ে গিয়েছিল, আর আমরা তো সবাই অ্যালার্ট ছিলামই। গন্ধ তো ভালো রে। কি মাছ আনছস? এতদিন পরে আমি ফিল্ডে আইলাম, বড় মাছ পাস নাই? জি বস, আপনি কি মাছ খাবেন? আরো বড় মাছ আনুন? বড় মাছ ধরবি তোরা? বড় মাছ ধরার মরুদ আছে তোদের?
চেহারা দেখছো চায় নাই? আচ্ছা বলো তো, বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় শক্তি কি? রেজিলিয়েন্স। ক্লাইমেট চেঞ্জের এত এত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই সাধারণ মানুষগুলো কখনো হার মানে না। স্যাম্পলগুলো সব জমা করো, হোটেলে গিয়ে দেখবো আমি। বাহ, এই এলাকার পানিতে বেশ কিছু বড় রুই কাতলা ঘুরে বেড়াচ্ছে, আর সেই বড় মাছগুলো ধরতে তোর বস জামশেদ হোসেন জিমি নিজে যাবে। মাছ ধরতে আমি যাব, যাও ব্যবস্থা করো। দাঁড়াইছিস কেন, যা। এই যে দেখো, দেখতে পাচ্ছ ক্লিয়ার? জি ম্যাম। কিছুদিন ধরে আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে আর্টিসানাল ট্রলিং বোটের সংখ্যা হঠাৎ করেই আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। এভাবে স্থানীয় বোটগুলোতে ট্রলিং গিয়ার বসানোর কারণে আমাদের মৎস্য সম্পদ ও পরিবেশ দুটোই ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হচ্ছে। ম্যাম, এই ধরনের বোটগুলো গভীর সমুদ্রে মাছ ধরে না? এক্স্যাক্টলি, এ ধরনের ট্রলিং বোটের গভীর সমুদ্রেই মাছ ধরার কথা। তবে কিছু কুচক্রী মহল 40 মিটারের কম গভীরে স্থানীয় নৌকায় ট্রলিং গিয়ার লাগিয়ে উপকূলের খুব কাছাকাছি মাছ শিকার করতে আসে। এ ধরনের বোট সিবেড বা সারফেসের মাটি চষে ফেলে। সে কারণে সামুদ্রিক জীব ও মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি হয়। কিন্তু ম্যাম, তাহলে এই ট্রোলিং কেউ থামাচ্ছে না কেন? থামাচ্ছে তো আমাদের কোস্ট গার্ড। এই ট্রলিং বোটের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে। 98% ট্রলিং বোটকে জব্দ করতে পেরেছেন তারা। আর যদি তারা তা না করত, তবে অদূর ভবিষ্যতে আমাদের দেশের মৎস্য সম্পদ এক দুর্ভিক্ষের মুখে পড়ত। How are you everyone? Oh my God! আপনি তো সেই বিখ্যাত দ্য গ্রেট রিসার্চার শায়লা জামান। জানেন, আমার এক বন্ধু আছে, বিদেশে থাকে, ওশানোগ্রাফার। সে তো আপনার মহা ফ্যান। কিন্তু আপনি কে? আপনার পরিচয় কি? ও, আমি জিমি, ক্যাচিং ফিশ, মাছ ধরি। মানে এটা মাছ ধরা ট্রলার না, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? আপনাদের সাহায্যের জন্য কত দূর থেকে আমি কষ্ট করে এসেছি, নিশ্চয়ই আপনাদের সাহায্য আমার প্রয়োজন হবে। একদম নড়বি না। আজকের গরম খবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজাক মেধাবী শিক্ষার্থী সাথে তাদের শিক্ষক গ্রেট রিসার্চার শায়লা জামান, জিমির হাতে জিম্মি। স্যার, ঘটনাস্থলে উপস্থিত একজন জেলের কাছ থেকে যে তথ্য পেয়েছি তা অনুসারে নদী থেকে অ্যাবডাক্ট করা হয় ঢাকা ইউনিভার্সিটির এই দলটিকে। সন্ত্রাসীদের একজনের বিবরণ শুনে মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল এই লোকটিই ছিল জিমি স্যার। অপহৃত নৌকাটিকে নিয়ে যাওয়া হচ্ছিল দক্ষিণ দিকের ক্যানেলে। ড্রোন সার্ভেলেন্সের মাধ্যমে আমরা কিছু অস্ত্রধারীদের অবস্থান কনফার্ম করেছি ওই এলাকায়। এই মুহূর্তে ভিটিসির মাধ্যমে যুক্ত আছেন জোনাল কমান্ডার সাউথ। আসসালামু আলাইকুম স্যার, আমরা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি and we are very confident that we will be successful in this operation ইনশাআল্লাহ। ভেরি গুড। আমি এ ব্যাপারে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। আমাদেরকে এ ব্যাপারে অত্যন্ত সতর্কতার সাথে প্ল্যান করতে হবে এবং এটার অ্যাপ্রোপ্রিয়েট এক্সিকিউশনটাও এনশিওর করতে হবে। ওনারা আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং ভবিষ্যতের সম্পদ। তাদের সবাইকে আমাদেরকে জরুরি ভিত্তিকে উদ্ধার করতে হবে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে হলো জিম্মিদেরকে উদ্ধার করা। সো জোনাল কমান্ডার সাউথ, প্লিজ এনশিওর কেয়ারফুল এক্সিকিউশন অফ দ্য প্ল্যান। Director Operations, please monitor the whole thing from the command center and ensure that we provide necessary guidelines or directives as required. কোস্ট গার্ড, তোর বস্ত্র বল, এখনো কেউ আসে নাই। আমার সেই বিদেশের ওশানোগ্রাফার বন্ধু জানতে পারলে খুবই আনন্দিত হবে যে আমি
দ্য গ্রেট ফেমাস রিসার্চারের এত কাছাকাছি। আপনি আমাদের কাছে কি চান? আমাদেরকে এখানে কেন আটকে রেখেছেন? স্যার, আমি লোকেশনেই আছি। ওরা এখনো প্রিপেয়ার্ড না। আমরা পূর্ব দিক থেকে অ্যাটাক করতে পারি। বারবার কোস্ট গার্ড আমার প্ল্যান ভেস্তে দিচ্ছে। এইবার আমার 50 কোটি টাকার মাল আটকাইছে কোস্ট গার্ড। নাগো জিম্মি রাইখা আমি আমার মাল ফেরত যাবো, তাহলেই সম্ভব হবে। আমার স্টুডেন্টদের সাথে কথা বলতে চাই আমি, প্লিজ। আমি ওদের সাথে দেখা করতে চাই। চাইলেই তো সবকিছু সম্ভব হয় না ম্যাডাম, একদম সম্ভব হয় না। আমার স্টুডেন্টদের আপনি কোনো ক্ষতি করবেন না। আপনি কি কথা বলার আমার সাথে বলেন। আমার স্টুডেন্টদের আপনি ছেড়ে দেন প্লিজ। আর 15 মিনিট পর আমার ফাইনাল স্টেপ শুরু হবে। আপনার একজন স্টুডেন্টকে গুলি করা হবে আর সেই ছবি পাঠানো হবে জায়গা মতো। You bloody maniac! তার 15 মিনিট পর আরো একটা স্টুডেন্টকে গুলি করা হবে এবং সেই ছবি পাঠানো হবে জায়গা মতো। আমার 50 কোটি টাকার ড্রাগস সেটা ফেরত না পাওয়া গেলে সবশেষে এই যে নদী দেখতে পাচ্ছেন, এই নদীতে আপনার লাশ ভাসবে জিমির হাতে গুলিবিদ্ধ হয়ে। চুপ, একদম চুপ, একদম চুপ। হাঁটু করে বস। প্রফেসর কোথায়? যাই না ভাইয়া, আপনি প্লিজ ম্যাডামকে রেস্কিউ করেন। এখানেও চলে এসেছো। জিমি, পালানোর কোনো পথ নাই, আমাদের সাথে কোঅপারেট করো। এই তোর কাছে আমার কি মনে হয়? হ্যাঁ, আমি কি টাকি মাছ খাই? হ্যাঁ, এই একদম ফাপন নিবি না। ফাপন নিলে তোর ম্যাডামের মাথার খুলি একদম উড়া যাবে। গান ডাউন, গান ডাউন। ওকে ওকে, উত্তেজিত হয় না। পিছে পিছে রাস্তা ক্লিয়ার কর, আমি ম্যাডাম রে নিয়ে বাইরে মো। কাম ডাউন। একদম হিরোগিরি দেখাবা না। কি করতে পারি আমরা তোমার জন্য? তোগো একটা হাই স্পিড বোর্ড আছে না, সেটাল মার্ক, ওই সেটাল মার্কটা লাগবে। নো প্রবলেম, তোমাকে মেটাল শার্ট দেওয়া হবে, কিন্তু তুমি মেটাল শার্ট চালাতে পারবে? আমি কি পারি না পারি ওইটা তোমার জানতে হবে না। নো প্রবলেম, আমি ব্যবস্থা করছি। কুইক গো।
কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার। বঙ্গোপসাগরের সুবিশাল জলসীমা, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, নদী তীরবর্তী অঞ্চল এবং সর্বোপরি উপকূল ও উপকূলবাসীর সম্পদ রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে আমরা সর্বদাই বদ্ধপরিকর এবং প্রতিজ্ঞাবদ্ধ। প্রিয় সহকর্মীবৃন্দ, সীমিত সংখ্যক জনবল নিয়ে বাংলাদেশ কোস্টগার্ড তার আওতাধীন সুবিশাল এলাকায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনজীবনের নিরাপত্তা বিধান, মানব পাচার রোধ, মৎস্য সম্পদ রক্ষা, অবৈধ চোরাচালান রোধ, মাদক বিরোধী অভিযান, বন্দরের নিরাপত্তা এবং দুর্যোগকালীন সহায়তা প্রদানসহ নানাবিধ কার্যক্রমের মাধ্যমে সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এই অর্জন আমাদের সকলের। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের অদম্য সাহস, প্রশ্নাতীত পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেম সম্মিলিতভাবে বাংলাদেশকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করে তুলবে। আর এভাবেই অসীম সাহস ও প্রশ্নাতীত পেশাদারিত্বের মধ্য দিয়ে চলতে থাকে প্রতিটি নাবিকের জীবন। উপকূলে থাকবে না অপশক্তি কোনো, এই উপকূলে জাগবে শুধু আশা যেন, এই উপকূলে কোস্টগার্ড সদা জেগে থাকে। মানুষের সেবার স্বপ্ন সদা বুকে রাখে। সদা বুকে রাখে। এই সাগরের জল বা স্রোত প্রতিকূল, এই হাসি কান্নায় আমার